ছোটোবেলায় মাকে দেখতাম, দিদাকে দেখতাম এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে, জ্যৈষ্ঠ মাস না, বৈশাখ মাসটা আসলেই কত রকমের আচার দেওয়ার জন্য আম যে কাটা হতো। তখন স্কুলে পড়তাম, চলে যেতাম, পড়াশোনায় বিজি থাকতাম। তখন এত চিন্তা, মানে এত কিছু মাথায় আসতো না যে এই রেসিপিটা জানতে হবে, কিভাবে মা আচার বানায়। আমার মা আচার বানানোতে সবসময় এক্সপার্ট। তো দিদার হাতের অনেক কিছুই মিস করি এখন, দিদা চলে যাওয়ার পর। তাই চাই না মার হাতের এই আচার বানানোটা আমি কোনোভাবেই যেন মিস করি। সেই কারণেই মা আজকে আচার বানাচ্ছিল, ভাবলাম ছোট্ট করে রেসিপিটা ভিডিও করে ফেলি আমার ইউটিউব ব্লগের জন্য, আমার ফেসবুক পেজের জন্য, আর আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিই আজকে মা টক মিষ্টি ঝালের আচারটা কিভাবে বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা এসে গিয়েছি আজকে টক ঝাল মিষ্টি একটা আমের রেসিপি নিয়ে, যেটা আমার মার হাতের স্পেশাল একটা আচার হয়, খুব সুন্দর করে মা বানায়। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে আমগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আটিটা একটু শক্ত হলে ভালো হয়, না হলে কিন্তু আচার বানানোর সময় আমটা গলে যেতে পারে। অনেকে গলা পছন্দ করে, কিন্তু আমরা বাড়ির সবাই কিন্তু একটু শক্ত আটি দেখে আম কিনে এই আচারটা বানাই। মার কাছে জিজ্ঞেস করতে মা বললো অত প্রসেস জানি না, খুব নর্মালভাবে বানাই। সত্যি মা খুব নর্মালভাবে আচারটা বানালো। প্রথমে সরিষার তেলে চিনিগুলো দিয়ে খুব ভালো মতো করে জাল দিতে হবে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কিছু ফোড়ন দিলে না? মা বলল ফোড়ন আমি পরে দিই। মানে মা যখন চিনিটা তেলের সাথে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে একটা পর্যায়ে এসে, তখন মা পাঁচফোড়ন মিশিয়ে দিল। পাঁচফোড়ন দিয়ে একটু ভাজার পর আমগুলো আমি মাকে জিজ্ঞেস করলাম, যেটা হলুদ লবণ টবণ দিয়ে মাখানোর দরকার নেই। মা বললো এটা ঝালের আচার হলে, রসুনের আচার হলে আমি এই কাজটা করতাম। সুতরাং যেহেতু টক মিষ্টি ঝালের ব্যাপার একটা আছে, সেই কারণে মা এটাতে হলুদ মরিচ না মাখিয়ে রেখে আমগুলোকে দিয়ে দিল। এটাকে খুব ভালো মতো জাল দিতে হবে, কারণ এখান থেকে কিন্তু জল উঠে আসবে, এবং ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মা বলল যে খুব সিম্পলভাবে আচারটা করি, এটা খেতেও সত্যি ডাল দিয়ে খেতে কিন্তু এটা খুবই টেস্টি হয়। তো তারপর মা যখন তেলের মধ্যে আমগুলোকে দিয়ে দিল, আস্তে আস্তে করে এখান থেকে কিন্তু আমাদের নাড়তে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে, যেহেতু এখনও আঠি অত শক্ত হয়নি আমের ভিতরে, সেই জন্য খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। আমগুলো যখন মানে চুলাতে দিয়ে রান্না করছিলাম, কত কথা মনে পড়ে গেল, যে দিদাকে দেখতাম ছোট ছোট করে আমগুলোকে কেটে, আমের যেন কি বলে ওটাকে, আম সত্য না, আমশি না, যেন কি, আমচুর। তো সেটা কি করতো দিদা সারা বছরের জন্য স্টোর করে দিত। তো খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রোদে দিয়ে রাখতো। তারপরে ওটাকে অনেক দিন রোদে দেওয়ার পর একটা পর্যায়ে এসে না একদম চুপসে যেত, শক্ত হয়ে যেত। সেটাতে দিদা স্টোর করে ফ্রিজে রেখে দিত কৌটাতে ভরে, যে ওটা যখন শীতের সময় খেতে ইচ্ছে করলো তখন ডালের মধ্যে দিয়ে দিদা টক ডাল রান্না করতো। সেই কথাগুলো মনে পড়ে গেল, সত্যি মানে কত মিস করি সেই সব দিনগুলো। একটা পর্যায়ে চিন্তা করতে করতে তারপরে মনে হলো যে ভাজা মশলা মা এখন দিবে, আর ভাজা মশলাটা দিতে হবে একদম শেষ পর্যায়ে। কারণ কি, ভাজা মশলা থেকে আম থেকে যখন জল উঠবে, নাড়াচাড়া করতে করতে চিনি গলে জল উঠবে, তখনই কিন্তু ভাজা মশলা দিতে হবে। ভাজা মশলায় ছিল মৌরি, টালা জিরার গুঁড়া, আর হচ্ছে শুকনো লঙ্কা। এই সব তিনটে উপকরণকে খুব ভালো করে মা একটু শুকনো তাওয়াতে টেলে নিয়েছে, তারপর গুঁড়ো করে এই মশলাটা শেষে দিয়েছে। এটাই হচ্ছে এই আচারের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে এই ভাজা মশলা। তো সব শেষ হয়ে মানে যখন একদম শেষ পর্যায়ে যখন তেল উঠবে, তখন এই রান্নাটা বন্ধ করতে এবং দেখতে হবে আমটা ঠিকমতো গলে গিয়েছে কিনা। একদম শেষ পর্যায়ে মশলাটা মিক্সিং করার পর তেল আর আমের যে কালারটা আসে, মানে মা তো বলছিল একটা গরম গরম খেতে, কিন্তু আচার কি গরম খাওয়া যায়? তো ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করলাম, আমার মার হাতের বানানো টক মিষ্টি ঝালের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, আর বাসায় এই নর্মাল ওয়েতে বানিয়ে দেখবেন, সত্যি খেতে অনেক ভালো হয়। সো আজকের মতো বিদায় দিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে থাকবেন।